সো আজকে মূলত আমরা আইটি ট্রেনিং বিডির পক্ষ থেকে একটা ওয়েবিনার করতে যাচ্ছি। সেটা হলো ডাটাবেস টেস্টিং এর উপরে আরকি। তো আপনারা অনেকে জয়েন করেছেন। রমজান মাস এত রাতে জয়েন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আরকি। সো আজকে মূলত আমাদের ওয়েবিনারটা হোস্ট করছে আমাদের সিনিয়র একজন ইন্সট্রাক্টর ময়ূরী আপু। যিনি ব্রেইন স্টেশনে জব করেছেন, পাশাপাশি এখন বর্তমানে জব করছেন কিউ হারবার লিমিটেডে আছে সিনিয়র এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবে, এবং ওনার দীর্ঘ 8 ইয়ার্স প্লাস ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, যিনি আপনাদের মূলত খুব ইজিলি ডাটাবেস টেস্টিং এর ডিটেলস সবকিছু দেখাবে খুব সুন্দরভাবে। সো আপনারা অবভিয়াসলি ক্লাসটা মনোযোগ সহকারে করবেন। আরো বিস্তারিত আমরা কথা বলবো। আপাতত যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমরা খুব শর্টলি আগে আমাদের মূল যে কার্যক্রম সেটাতে আমরা শুরু করি আরকি। সো সবাই আপনারা ক্লাসটা করেন। এবং আমাদের সাথে অলরেডি জয়েন আছে আমাদের ইন্সট্রাক্টর তানিয়া আপু, ময়ূরী তানিয়া আপু। তো আপু কাইন্ডলি একটু আপনার পরিচয় দিয়ে ইন্ট্রোডিউস দিয়ে আজকের ওয়েবিনারটা কাইন্ডলি শুরু করলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সবাইকে এত রাতে জয়েন করার জন্য রমজান মাসে। আমাদের নরমালি রেগুলারলি হচ্ছে বিভিন্ন টপিকের উপরে ওয়েবিনার হয়ে থাকে। তো আজকের টপিক হচ্ছে ডেটাবেস টেস্টিং। তার আগে আমি আমার ইন্ট্রোডাকশনটা দিচ্ছি। আমার নাম মৌরিতানিয়া সরকার। আমি হচ্ছে এখন কারেন্টলি কিউএ হারবার লিমিটেডে আছি অ্যাজ এ সিনিয়র সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে। এর আগে আমি কাজ করেছি ব্রেন স্টেশনে। তার আগে আইবিসিএস প্রাইমেক্স এবং লিডস কর্পোরেশন লিমিটেডে আমি দীর্ঘ সময় কাজ করেছি। তো আমার এক্সপিরিয়েন্স গুলো থেকে আমি যেগুলো আর কি লার্ন করেছি, আমি আসলে সেটাই চাচ্ছি আপনাদের ভেতরে সেগুলো পৌঁছে দেওয়ার। আম, আর একটা পার্সন অবশ্যই হচ্ছে 100-এ 100 সবকিছু পারি সেরকমও না। আমি কিন্তু এখনো লার্নিং করছি। আমার স্টুডেন্টদের কাছ থেকে আমি কিন্তু এখনো অনেক কিছু শিখছি। সো আমরা সবাই আমি আসলে যেখানে ইনস্ট্রাক্টর বলে যে আমি 100% পারি সেরকম কিছু না। আমরা একসাথে লার্ন করব, একসাথে শিখবো। আমার যে এক্সপিরিয়েন্স থেকে আমি যে ইনফরমেশন গুলো পেয়েছি সেগুলো আপনাদের কাছে দিব। আপনারা যেগুলো জানেন সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবেন। এভাবে আসলে আমরা আমাদের লার্নিং প্রসেসটা চালিয়ে থাকি। তো আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না। আমরা আসলে আমাদের মেইন ডেটাবেস টেস্টিং এর যেই টপিক গুলো আছে সেগুলো আমরা একটু ধাপে ধাপে আর কি শেষ করব। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে নিই। আই হোপ আমাদের রেকর্ডিংটা অন আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। সো আপনাদের হচ্ছে এই রেকর্ডিংটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হবে এবং আপনাদের একটা গ্রুপও ক্রিয়েট করে ফেলা হবে। সো আমরা হচ্ছে এখন ক্লাসে আর কি মনোনিবেশ করি। ডেটাবেস টেস্টিং এইটা সম্পর্কে আমাদের কে কি জানি? আমরা কি আসলে ডেটাবেসের দিয়ে কি টেস্ট করব? আমরা তো সফটওয়্যার টেস্ট করি, কিন্তু ডেটাবেস কেন আমরা টেস্ট করব? আর তারপরে এটা কখন কখন করা হয় সেই সব সম্পর্কে আজকে আমরা ডিসকাস করব। তো আমাদের মধ্যে কে হচ্ছে কেউ এটা সম্পর্কে কিছু বলতে পারবেন? ডাজ এনিওয়ান হ্যাভ দিস লাইক ইনফরমেশন? আমরা ডেটাবেস টেস্টিং নিয়ে কি কখন করি, কেন করি, মানে ছোট করে কিছু ইনফরমেশন যদি আমরা জানি। আচ্ছা, ওকে। হচ্ছে আসলে আমাদের ডেটাবেস টেস্টিংটা করা হয় মূলত আহ, আমরা তো মেইনলি ফোকাস থাকি হচ্ছে ফাংশনাল টেস্টিং, যেটা আসলে আমরা আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার, যেমন আমি এখন একটা সফটওয়্যার বা ই কমার্স সাইটে যেতে চাচ্ছি। নর্মালি আমি হচ্ছে অথবা.com, তারপরে রকমারিজ, এগুলো আর কি তে চলে যাই। তো অথবাতে যাচ্ছি কারণ এখানকার প্রোডাক্ট গুলো আর কি খুব মানে একটু করে দেখা যায়। দারাজে গেলে পরে অনেক ডেটা ইনফরমেশন আসে। তো এই জন্য আর কি আমি অথবাতে আসলাম। তো দেখে এই যে এখানে যে আমরা হচ্ছে এই যে গ্লোবাল ফাইন, তারপরে হচ্ছে কুইক কমার্স, তারপরে স্মার্টফোন, এই যে লেখাগুলো দেখছি, এইগুলো কোথা থেকে আসতেছে? তারপরে এই যে এই প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো আসলে কোথায় আছে? এই প্রোডাক্ট গুলো কোথা থেকে আসলে আমরা দেখতে পাই?
এই সব কিছুর অ্যান্সার হচ্ছে এগুলো আসলে একটা ডেটাবেস সার্ভারে অর্গানাইজ ওয়েতে টেবিল আকারে সাজানো আছে, এবং সেই টেবিলে এটার যে ইনফরমেশন গুলো আছে, এখানে যে আমরা প্রোডাক্ট গুলো দেখছি, এগুলো সব ইনফরমেশন ওই ডেটাবেসে দেওয়া আছে। আর ডেটাবেসের যেমন এখন আমরা বলতে পারি যে ইমেজটা তাহলে কিভাবে দেওয়া আছে। ইমেজটা দেওয়া আছে ডেটাবেসে, ওই সার্ভারের একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে এবং ওই ফোল্ডারে হচ্ছে ইমেজগুলো রেখে ওই ইমেজের পাথটা ডেটাবেসে সেভ করা আছে। যখন আমরা এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছি তখন কি হচ্ছে, মানে তখন এখানে আমরা একটা এপিআই থ্রোতে দেখতে পাচ্ছি। তো এপিআইটা কল করছে ডেটাবেসের ওই স্পেসিফিক প্রোডাক্টটাকে। তো যখন ওই প্রোডাক্টটাকে কল করছে, ওই প্রোডাক্টের সব ইনফরমেশন সে আসলে কালেক্ট করে নিয়ে আসতেছে। করে নিয়ে আসার সময়ই তারা আসলে এই ডেটার পাশাপাশি ওই স্পেসিফিক ফোল্ডারে যে ইটা আছে, ইমেজটা আছে, সেটাকেও সে টেনে নিয়ে এসে আমাদের সামনে প্রেজেন্ট করছে। এটা ফ্রন্ট এন্ডের কাজ হচ্ছে। কিন্তু এই যে ডেটাগুলোকে অর্গানাইজ ওয়েতে রাখছে, কারণ আমি যখন কোনো একটা ডেটাকে সার্চ করছি, এখান থেকে তো সার্চ করা যায়, সার্চ করছি, তারপরে হচ্ছে এই ডেটাগুলোকে আরো ডিটেলস দেখার জন্য যখন আমি এটাতে ক্লিক করছি, সেগুলো কিভাবে তাৎক্ষণিকভাবে আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে পসিবল হচ্ছে ডেটাবেসটাকে মানে অর্গানাইজ ওয়েতে ডেটাগুলোকে রাখার জন্য। ডেটাবেস, আচ্ছা আমরা আরো একটা জিনিস শুনি যে ডেটা হচ্ছে যার কাছে যত বেশি ডেটা আছে সে তত বেশি হচ্ছে ধনী, বা সে তত বেশি স্ট্রং এখনকার সময়। তো এই ডেটাগুলো যদি এখন মানে অর্গানাইজ ওয়েতে না থাকে তাহলে কিন্তু সেটার কোনো দাম নেই। ফর এক্সাম্পল, আপনার কাছে মনে করেন এই যে এখানে দেখেন, এখানে সাপোজ এইটাকে আমরা আইডি ধরি, বলতে আমি এই প্রোডাক্টটার যে ডেটাবেসে রাখা আছে সেটার একটা আইডি, এটাকে ধরি। তো এটা এখন যখন র্যান্ডমলি থাকে তখন কিন্তু এটা আসলে তত ভ্যালু থাকে না। কিন্তু এটাকে যখন আমরা বুঝি যে এটা আসলে কিসের ডেটা, এটা আসলে এই প্রোডাক্টের আইডেন্টিফিকেশন আইডি, তখন কিন্তু এটা ভ্যালু হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, আর একটা ইজি ওয়ে যদি আমি বলি যে মনে করেন আমার কোনো একটা জায়গায় হচ্ছে আছে, একটা অ্যামাউন্ট আছে ফর সে 1 লাখ, ঠিক আছে, 1 লাখ টাকার একটা আছে, মানে কোথাও লিখা আছে, কিন্তু সেটার আশেপাশে এটার টাকা নাকি 1 লাখ বলতে মানুষ নাকি কোন একটা প্রোডাক্টের নাম্বার বলা হচ্ছে সেটা আমরা জানি না। কিন্তু এটাকে যদি অর্গানাইজ ওয়েতে সাজিয়ে ওই 1 লাখ টাকার পাশে যদি টাকা দেওয়া হয় বা ডলার দেওয়া হয়, তখন কিন্তু সেটা একটা ইনফরমেশন হয়ে যাচ্ছে। তাহলে ডেটা যখন র্যান্ডমলি থাকে সেটার যেমন ভ্যালু নেই, কিন্তু সেই ডেটাগুলোকে যদি কালেকটিভ ওয়েতে অর্গানাইজ ওয়েতে সাজিয়ে রাখা যায়, তাহলে সেখান থেকে একটা ইনফরমেশনের তৈরি হয়। আর ওই ইনফরমেশনই আসলে খুবই ইম্পর্টেন্ট। ওই ইনফরমেশন নিয়েই আসলে মানুষ অনেক কিছু করে ফেলতে পারে। যেমন আমাদের সোশ্যাল মিডিয়া বা যে কোনো হচ্ছে থেকে আমাদের ইনফরমেশন গুলো কালেক্ট করে ফেলতেছে, তারপর আমাদের সেটা নিয়ে অনেক ধরনের কাজই করতে পারে। তো ওইটা যদি র্যান্ডমলি থাকতো তাহলে কিন্তু ওটার কোনো ভ্যালু থাকে না। যখন একটা কালেক্টিভ ওয়েতে অর্গানাইজ ওয়েতে ডেটাগুলোকে সাজিয়ে রাখা হয়, তখন সেটার ইনফরমেশন ওই ডেটাগুলোকে সম্মিলিতভাবে বলা হয় ইনফরমেশন, এবং ওই ইনফরমেশনটা অনেক ভ্যালুয়েবল। তো এখন আমাদের মেইন জায়গাটাতে আসি, যে তাহলে এখন ডেটাবেস দিয়ে আমরা কি করি। ডেটাবেস দিয়ে এখন আমরা যে এই প্রোডাক্টগুলো দেখছি, এই প্রোডাক্টগুলো মনে করেন যে আমরা হচ্ছে ডেটাবেসে দেওয়া আছে, সবকিছু ঠিক আছে, গতকালকে পর্যন্ত এই প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের সিস্টেমের মাধ্যমে। সিস্টেম বলতে ওয়েব অ্যাপ্লিকেশন বা যেই অ্যাপ্লিকেশন আমরা টেস্ট করছি সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই প্রোডাক্টটা দেখা যাচ্ছিল। কিন্তু আমরা নেক্সট দিন সকালে যে দেখি যে এই প্রোডাক্টটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এই প্রোডাক্টটাকে আর আমি হচ্ছে কল করলে পাওয়া যাচ্ছে না। তাহলে আমাদের আসলে ফাইন্ডিংস করতে হবে অ্যাজ এ সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে, যে এটা আসলে কেন পাওয়া যাচ্ছে না, গতকালকেও তো ছিল। তো সেই ক্ষেত্রে এটা কয়েকটা ওয়েতে বের করা যায় যে এটা আসলে আমরা যখন টেস্ট করেছি সেটা টেস্ট
কোন এনভায়রনমেন্টে ছিল, তারপর এনভায়রনমেন্টে যদি টেস্ট সার্ভার থাকে, মানে এনভায়রনমেন্ট যদি ম্যাচ করে, এই এনভায়রনমেন্ট বলছে এটা আসলে কি জিনিস, সেটা হচ্ছে জানতে হলে আমাদের জানতে হবে কি আমাদের সফটওয়্যার যখন বানানো হয় তখন কিন্তু ডেভেলপাররা একটা সার্ভার ইউজ করে, সেটা একটা এনভায়রনমেন্ট, আর টেস্টারদের টেস্টিং এর জন্য আর একটা সার্ভার ইউজ করা হয়, সেটাকে বলা হয় হচ্ছে টেস্ট সার্ভার বা টেস্ট এনভায়রনমেন্ট বা স্টেজ এনভায়রনমেন্ট। তো দেখা যাচ্ছে যে আমরা আগে এটা দেখি, যদি টেস্ট এনভায়রনমেন্টেও না পাই, যেটা আসলে গতকালকে পর্যন্ত টেস্ট এনভায়রনমেন্টে ছিল, তখন আমাদের কি করতে হয়, আমাদের কিন্তু ডেটাবেজে যে সেটাকে কুয়েরি করে খুঁজে বের করতে হয় যে আসলে ডেটাবেজে আছে নাকি ডেটাবেজ থেকে সামহাউ নেই হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এইটা একটা ছোট এক্সাম্পল ছিল, এরকম আরো অনেক ধরনের ইস্যু আসতে পারে যেগুলোকে আমরা হচ্ছে রুট কজ অ্যানালাইসিস করতে আমরা হচ্ছে ডেটাবেস টেস্টিংটা করে থাকি। আমরা কি এটুকু পর্যন্ত ক্লিয়ার যে ডেটাবেস টেস্টিংটা আসলে বেসিক্যালি কেন করা হয়? রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে তো বুঝতে পারবো না যে আমার সাথে আপনারা আছেন Yes, নাকি। ma'am. Yes, ma'am. থ্যাংক ইউ। রেসপন্স করলে পরে হয় কি আমি বুঝতে পারি যে আমি আসলে নেক্সটে আগাবো কি না। আচ্ছা, তাহলে আমাদের যদি এখন কেউ কোশ্চেন করে যে ডেটাবেস টেস্টিং কেন দরকার, সেটা তাহলে আমরা অ্যান্সার দিতে পারবো যে ডেটাবেস টেস্টিংটা তখনই দরকার যখন আমাদের কোনো ধরনের ডেটা রিলেটেড ইস্যু আসে, সেটা রুট কজ অ্যানালাইসিস বা আসলে ফাইন্ডিংস করতে গেলে পরে তখন আমরা আসলে ডেটাবেসে যে কোয়েরি করে আসলে সেই ফাইন্ডিংসটা করে থাকি, সেই জন্য আমাদের ডেটাবেস টেস্টিংটা দরকার হয়। আচ্ছা, এখন আসি ডেটাবেস টেস্টিংটা আমরা কিভাবে করি। আমরা ডেটাবেসে মানে বিভিন্ন সিস্টেম বিভিন্ন ধরনের ডেটাবেস ইউজ করে, যেমন ওরাকল আছে, মাইএসকিউএল আছে, তারপরে মঙ্গোডিবি আছে এখন, যেটা আসলে নো এসকিউএল বলে। এগুলোর মাধ্যমে হচ্ছে ডেটাবেস সার্ভার রেডি করা হয়, ডেটাবেস রেডি করা হয়, এবং এগুলোকে আমরা যখন ডাটাগুলোকে ফাইন্ড করতে যাই তখন আমাদের একটা ল্যাঙ্গুয়েজের দরকার হয়, যেটা হচ্ছে ডেটাবেসকে এসকিউএল বলা হয়। এসকিউএল এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কোড করে, যেটা আসলে কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলে, কোয়েরি ল্যাঙ্গুয়েজে করে তারপরে আমরা সেই স্পেসিফিক ডেটাগুলোকে ফাইন্ড করে তারপর সেটাকে ম্যানিপুলেট করে বিভিন্ন ভাবে আমরা আসলে দেখতে পারি। অ্যাজ এ সফট হচ্ছে এসকিউএল ইঞ্জিনিয়ার আমাদের আসলে ইন ডেপথ কোয়েরি যে বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল কোয়েরি গুলো আছে সেগুলো আমাদের অত বেশি জানতে হয় না, বাট আমাদের নর্মাল বেসিক যেই হচ্ছে ইগুলো আছে ডিএমএল, এই পার্টটা আমাদের মোটামুটি একটু হচ্ছে জানলে পরে আমরা কোয়েরিটা করতে পারবো। সেই জন্য আমাদের হচ্ছে ইনফরমেশন গুলো রাখতে হয় আমাদের কাছে। তো হোয়াট ইজ এসকিউএল? এসকিউএল হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা নিয়ে এতক্ষণ কথা বললাম, এবং ইট ইজ আ ডেটাবেস টুল হুইচ ইজ ইউজ টু ক্রিয়েট অ্যান্ড অ্যাক্সেস ডেটাবেস টু সাপোর্ট সফটওয়্যার অ্যাপ্লিকেশন। সফটওয়্যার অ্যাপ্লিকেশনটাকে সাপোর্ট করার জন্য এই কোয়েরি ল্যাঙ্গুয়েজটা ইউজ হয়। আর আমরা কি করি, আমরা হচ্ছে ডেটাবেসে যে এই কোয়েরি ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা ডেটাগুলোকে ফাইন্ডিংস করে থাকি। টাইপস অফ এসকিউএল কমার্স, কয় ধরনের কমার্স আছে, ডিডিএল, ডিএমএল, ডিসিএল, টিসিএল। তার ভেতরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ডিএমএল, যেটা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝাচ্ছে, যে ডেটাবেসে আমার যে ডেটাগুলো আছে সেটাকে আমরা বিভিন্নভাবে সাজায় তারপর বিভিন্নভাবে অর্গানাইজ ওয়েতে আমাদের পছন্দ মতো ভাবে দেখতে চাচ্ছি বা সেটাকে আমরা ম্যানিপুলেট করতে চাচ্ছি, তখন আসলে ডিএমএলটা দরকার হয়। তারপরে আমরা হচ্ছে একটু হ্যাঁ, হোয়াট ইজ ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই ডিবিএস ম্যানেজমেন্টটা হচ্ছে ডেটাবেসটাকে কন্ট্রোল করার জন্য, ডেটাবেসটাকে মেনটেন্স করার জন্য, এবং বেসটাকে কেমন করে ইউজ করা হবে সেটার জন্য এই ম্যানেজমেন্ট সিস্টেমটা তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে আমরা মাইস্কুলে যে কোয়েরিটা করতে পারছি সেটা যে টুলটা ইউজ করে আমরা করছি, যে ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করে করছি, সেটাই হচ্ছে ডিবিএমএস। আচ্ছা, আর ডিবিএমএস টা হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট। রিলেশনাল বলতে কি বুঝায়? বলতে বুঝায়, দেখেন এখানে হচ্ছে আমি স্মার্টফোনটাকে ক্লিক করলাম, তাহলে কি হলো, ওদের
অনেক প্রোডাক্ট আছে, তার ভিতর স্মার্টফোন যেই প্রোডাক্ট গুলো আছে সেগুলো আমাকে শুধু শো করছে। তো এটা একটা ক্যাটাগরি। তো ডেটাবেজে একটা আলাদা টেবিল আছে যেটার নাম ক্যাটাগরি। সেই ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের ক্যাটাগরির নাম আছে। কি কি ক্যাটাগরি এখানে আছে আমি একটু দেখি। যদি এখানে আছে আমাদের যে গ্লোবাল ফাইন্ডস, তারপরে কুইক কমার্স, তারপরে স্মার্টফোন, ডেইলি বাজার, এগুলো এক একটা আলাদা আলাদা ক্যাটাগরি। এই ক্যাটাগরি নামগুলো এবং এইগুলো রিলেটেড ইনফরমেশন আছে কোন টেবিলে? ক্যাটাগরি টেবিলে। এবং এই টেবিলের সাথে কানেক্টেড হচ্ছে আবার কি, এই যে স্মার্টফোনে আমি যখন ক্লিক করছি তখন প্রোডাক্টের আরেকটা টেবিল আছে, সেই প্রোডাক্টের টেবিলে এই স্মার্টফোনে ইনফরমেশন গুলো আছে। তো ক্যাটাগরি এবং প্রোডাক্টের সাথে কানেক্টেড একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের সাথে কানেকশন ক্রিয়েট হয়েছে। যখন আমি যদি আচ্ছা ওকে, তো এই কানেকশনটাই হচ্ছে আমাদের রিলেশনাল ডেটাবেসটাকে করছে, মেইন ফোকাস করছে যে একটা টেবিলের সাথে আর একটা টেবিলের যে কানেকশন, এবং এইভাবে হচ্ছে যে একটা পুরা ডেটাবেসের যে রিলেশন ক্রিয়েট হয় সেই রিলেশনটাকে বলা হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, যথেষ্ট পরিমাণে থিওরি শিখলাম। এখন চলেন আমরা হচ্ছে আমাদের আসলে কুয়েরিটা করে শিখতে হবে যে আসলে আমরা কেন কিভাবে ডেটাবেসটাকে মানে কোয়েরি করতে পারি, ডেটাবেসে কিভাবে কোয়েরি করা হয় সেটা সম্পর্কে জানবো। থিওরি আমরা এইটুকু পর্যন্ত, রিলেশনাল ডেটাবেস পর্যন্তই থাকি। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান, সাথে আমাদের জয়েন্সটা সম্পর্কে জানতে হবে। আমরা এই লেকচারে চলে আসি। এই যে আমরা এতটুকু পর্যন্ত রিলেশন ডেটাবেস পর্যন্ত করলাম, জানলাম ওই থেকে। এখন আসেন এসকিউএল জয়েনিং। আমাদের এখন এই যে রিলেশনাল ডেটাবেস বললাম যে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের কানেকশন, এইগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য বিভিন্ন জয়েন্স আসলে করা হয়েছে, ইন্ট্রোডিউস করা হয়েছে আমাদের সাথে। তার ভেতরে বর্তমানে আমাদের হচ্ছে লেফট জয়েন এবং ইন আউটার জয়েন, তারপর ইনার জয়েন, এগুলো কাজ করে বেশি। তো এগুলো আসলে কি জিনিস? এগুলো হচ্ছে একটু দেখি। A join clause is used to combine rows from two or more tables. একটা জয়েন দিয়ে আমরা কি করতে পারছি? দুইটা টেবিল অথবা তার মাল্টিপল টেবিলকে একসাথে কানেক্ট করে আমরা সেই কানেকশনের ডেটাগুলোকে দেখতে পাচ্ছি। এটা যদি আমরা হচ্ছে ইতে চলে যাই, ডেটাবেস প্র্যাকটিসে চলে যাই, তাহলে আরো ভালোভাবে দেখতে পারবো। আমার কাছে এখানে ডেটাবেস প্র্যাকটিসের জন্য বিভিন্ন সাইটের আছে। আমি এই সাইটে চলে যাব। এই সাইটে আমাদের ডেটাবেসটাকে টেস্ট করা খুব ইজি হয়। এখানে আমরা আমাদের পছন্দ মতো ডেটা টেবিল ক্রিয়েট করতে পারি, তারপর টেবিলের ডেটা ডিলিট করতে পারি, এগুলো কাজ করতে পারি। তো আমাদের অলরেডি এখানে দেখানো হচ্ছে। এখানে দেখেন আমাদের কাস্টমার টেবিল আছে একটা, অর্ডারস টেবিল আছে একটা, শিপিংস টেবিল আছে একটা। তো তিনটা টেবিলে কি কি ডেটা আছে এখানে সেটা দেখাচ্ছে। এই ডেটাগুলোকে আমরা যদি কোয়েরির মাধ্যমে দেখতে চাই, কিভাবে দেখতে পারবো? এই যে আমাদের এখানে কোডগুলো লিখতে হয়। তাহলে আমরা সাপোজ আমরা কাস্টমার টেবিলের হচ্ছে ডেটাগুলোকে দেখতে যাচ্ছি, এগুলো তো ডেটাবেজে আছে, আমাকে এখানে প্রেজেন্ট করতেছে, কিন্তু আমি আসলে আমার টুলটা ইউজ করে কিভাবে ডেটাগুলোকে দেখতে পারবো? সেটা কিভাবে? সিলেক্ট অল আর কি নিব, তার জন্য এখানে অল স্ট্যাটিক মানে হচ্ছে ওই টেবিলের সব ইনফরমেশন আমাকে দেখাও। তারপরে কোন টেবিল থেকে? ফ্রম কাস্টমার্স টেবিল থেকে আমাকে দেখাও। ফ্রম কাস্টমার্স, এই টেবিল থেকে আমার ডেটাগুলোকে দেখাও। আমি যদি এখন রানে ক্লিক করি তাহলে এখানে সেই এই হুবহু এই টেবিলেরই একটা জেনারেট হয়ে যাবে। রান, এই যে দেখেন এখানে আমার ওই টেবিলেরই একটা প্রতিচ্ছবি এখানে তৈরি করে দিয়েছে। এটা যদি আমরা ওই টেবিলের সব ডেটাকে দেখতে চাই, তাহলে এখন মনে করেন আমি ওই টেবিলের আমি খুঁজতেছিলাম হচ্ছে
আমি আমার সিস্টেমের সাথে লিঙ্ক করে আপনাদের সাথে একটু বোঝানোর চেষ্টা করি। সেটা মনে করেন যে এই টেবিল হচ্ছে এই প্রোডাক্টটা আমার গতকালকেও ছিল, কিন্তু এখন আমি এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছি না। আর এই প্রোডাক্টে আমি একটু কল্পনা করি হচ্ছে এটার সাথে কাস্টমার অর্ডারস। আচ্ছা, কাস্টমারের সাথে ধরি যে লাইক আমার হচ্ছে ডেভিড নামের যে ব্যক্তিটা আছে টেবিলে, ডেভিড নামের যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটাকে আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে আমার ওয়েব মানে সফটওয়্যারে আমি খুঁজে পাচ্ছি না। আসলে এই ব্যক্তিটা টেবিলে আছে কি নাই সেটা আমরা খুঁজে পাওয়ার জন্য কোয়েরি করব। ডেটাবেজে আসবো, ডেটাবেজে কি করব, সিলেক্ট। এটার আমার যদি নাম মনে থাকে তাহলে নাম দিয়ে সার্চ করব, যেমন ফার্স্ট নেম, এটা হচ্ছে কলামের নেম, সিলেক্ট। আচ্ছা, এটা থাক হিস্টোরিক। তো আমি এখানে ফ্রম টেবিলটাও দিলাম, এখানে কন্ডিশন দিয়ে দেই হোয়ার। যখন আমরা কোনো ধরনের স্পেসিফিক কোনো কন্ডিশন ইউজ করে সেটাকে দেখতে চাই, তাহলে আমাদের এই হোয়ার কিওয়ার্ডটা ইউজ করতে হয়। হোয়ার ফার্স্ট নেম ইকুয়াল টু হচ্ছে ডেভিড। এই যে দেখেন, আমরা তাহলে যদি টেবিলে যেহেতু আছে এর জন্য তার ইনফরমেশন আমাকে দেখিয়ে ফেলেছে। এখন কিন্তু আমাকে এই যে টেবিলে সব ইনফরমেশন দেখাচ্ছে না, স্পেসিফিক ইনফরমেশন দেখাচ্ছে। এখন কোশ্চেন আসতে পারে যে আমরা তো টেবিলে যে কোয়েরি কেন করবো, আমরা তো টেবিলটাকে সব কল করে কিছুক্ষণ আগে যে এরকম ছিল, এই যে এটাকে আমি করি, এরকম ছিল, এখান থেকে হচ্ছে সবগুলো কে চেক করে আমরা হচ্ছে আছে কি নেই সেটা ফাইন্ড আউট করতে পারবো। কিন্তু রিয়েল ডেটাবেজে অনেক ডেটা থাকে। হ্যাঁ, টেবিলগুলোতে প্রচুর ডেটা থাকে, কারণ কাস্টমার অনেক থাকে বা হচ্ছে প্রোডাক্টস অনেক থাকে। তো এতগুলোর ভেতর থেকে খুঁজে বের করা আমাদের পক্ষে কিন্তু সময় সাপেক্ষ, এবং এটা আসলে গুড ওয়ে না। যার কারণে এটাকে আরো হচ্ছে ইজি করার জন্য আমরা আমাদের এই কোডটুকু, এক লাইনের কোডটুকু ইউজ করে আসলে কাজ করি, যে এখানে আমরা আসলে স্পেসিফিক যেটা খুঁজতে চাচ্ছি সেটা আসলে আছে কিনা। যদি থাকে তাহলে তো এখানে দেখাবে। এখন হচ্ছে তাহলে আমার সিস্টেমে দেখাচ্ছে না, এখানে আছে, তার মানে আমরা বুঝতে পারবো যে আমাদের ডেটাবেজে কোনো রকমের সমস্যা নেই, ডেটাবেজে আসলে আছে। তার মানে আমাদের একটা মানে সিস্টেমে দেখাচ্ছে না, এটা ইস্যু কোথায়? এটা ইস্যু হতে পারে ব্যাক এন্ডে যেই এপিআইটা মানে লজিক দিয়ে লেখা আছে সেই লজিকের প্রবলেম হতে পারে, বা হচ্ছে লজিকে যদি প্রবলেম হয় তাহলে তো এপিআই তেও আসবে না, এপিআই তে চেক করলে সেটা বোঝা যাবে, বা ফ্রন্ট এন্ডে কোনো ধরনের প্রবলেম হয়েছে। আমরা তাহলে কি আমাদের কাজ কি? আমাদের কাজ কিন্তু শুধুমাত্র ভুল বা সফটওয়্যারে ইস্যু বের করা না, সেটা কেন হয়েছে এবং কোন জায়গাটায় প্রবলেম হয়েছে সেটাও কিন্তু ডেভেলপারকে বলে তাকে হেল্প করা। ঠিক আছে? তো এইসবের জন্যই আসলে আমাদেরকে টেস্টার বলা হয় না। আমরা যদি এইগুলো কাজগুলো করতে পারি তখনই আমরা কিন্তু সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হতে পারবো। ঠিক আছে? তো এই জন্যই আমাদের হচ্ছে ডেটাবেজে, আমি এখন যেটা দেখালাম সেটা হচ্ছে যে কোনো একটা ইনফরমেশন যদি আমি খুঁজে না পাই তাহলে সেটাকে আমরা ডেটাবেজে যেয়ে কিভাবে ফাইন্ড করব। এটাকে আর একটা ওয়েতে ফাইন্ড করা যায়, সেটা হচ্ছে আইডি দিয়েও ফাইন্ড আউট করা যায়। আইডি কেন ইউজ করব? বেশিরভাগ ক্ষেত্রেই মনে করেন আইডি হচ্ছে আমার কি এখানে 3 নাম্বার 3, এই একই ইনফরমেশনই আমাকে দেখাবে। আইডি কেন ইউজ করছি? মনে করেন আপনার ফার্স্ট নেম, এখানে তো ডেভিড একজনই ছিল, কিন্তু একই নাম মাল্টিপল মানুষের হতে পারে। তো আমি যখন নাম দিয়ে খুঁজবো তখন তো আমাকে মাল্টিপল মানুষের নাম দেখাবে, তার মানে কি আমি তো কনফিউজড হয়ে যাবো আসলে আমি যাকে খুঁজতেছি। যেমন একজন টিচার যদি ক্লাসে এসে যে মনে করেন রহিমকে খুঁজতেছেন, রহিম হচ্ছে একজন ফার্স্ট বয় আর একজন লাস্ট বয়। টিচার যদি এসে বলে যে রহিম দাঁড়াও, তাহলে দুইজনই দাঁড়াবে, কিন্তু টিচার তো আসলে ফার্স্ট বয়কে খুঁজতেছেন। তাহলে এটা কিভাবে করব? এটা হচ্ছে যদি টিচার যে ক্লাসে ঢুকে বলতেন যে রোল নাম্বার 1 দাঁড়াও, তাহলে কিন্তু ওই ক্লাসের রোল নাম্বার 1 কিন্তু একজনেরই, তাই না? তাহলে কিন্তু
কোনো কনফিউশন ক্রিয়েট হয় না। তো এই ক্ষেত্রে যখন কোনো ডেটাকে আপনি খুঁজবেন ডেটাবেজে, যে সেটা ওটার এমন একটা দিয়ে কলাম নাম্বার দিয়ে খোঁজার ট্রাই করবেন যেটা আসলে ইউনিক কি, যেটা আসলে ডুপ্লিকেট নাই। তো নর্মালি ডেটাবেজে আইডিটা ডুপ্লিকেট হয় না, মানে হচ্ছে ইউনিক হয়। সো এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে আইডি দিয়ে খোঁজা হয়। তো স্পেসিফিক কোনো ইনফরমেশন যদি খুঁজতে চান তাহলে কিভাবে খুঁজবেন, বের করলাম। এখন আমরা তো হচ্ছে কিছুক্ষণ আগে পড়ছিলাম যে জয়েন্টস কিভাবে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলে জয়েন হয়। তো দেখেন, এখন মনে করেন আপনার এই কাস্টমার টেবিলের সাথে অর্ডার টেবিলের একটা কানেকশন আছে। সেই কানেকশনটা কি? সেই কানেকশনটা আমি কিন্তু রিলেশনাল ডেটাবেস বলার সময় বলেছিলাম যে একটার সাথে একটা টেবিলে কানেক্ট থাকে। এখানে কিভাবে কানেকশন হয়েছে? এখানে হচ্ছে দেখেন, কাস্টমার আইডি, এই আইডিটা আর কাস্টমার আইডি, এই টেবিলের এই আইডিটা কিন্তু এক। এখানে যে ওয়ান বলছে, এখানেও সেই ওয়ান কিন্তু একই পার্সন, কি, জন। তারপরে টু, এখানকার টু রবার্ট, থ্রি এখানে ডেভিড, ফোর জন। দেখেন এই জনটা কিন্তু দুইটা নাম, কিন্তু তাদের আইডি আলাদা, মানে পার্সনের লাস্ট নেমও কিন্তু আলাদা। তার মানে কি একদমই টোটালি আলাদা ব্যক্তি, কারণ কান্ট্রিটাও আলাদা। তো হচ্ছে এখন আমরা চাচ্ছি যে সেই সকল ব্যক্তির ইনফরমেশন বের করতে যারা অর্ডার করেছে, যারা অর্ডার করেনি তাদের আমরা চাচ্ছি না। তাহলে দেখেন এই টেবিলের হচ্ছে এই যে 5 নাম্বার ব্যক্তি, ইনি কিন্তু কোনো অর্ডার করেননি, ঠিক আছে। আমাকে এরকম ধরনের যদি কোনো কোয়েরি করে দেখতে হয় যেটা বেজে, যে যারা আসলে অর্ডার করেছে তাদের নাম বের করো, যারা অর্ডার করেছে তাদের নাম বের করো। এই যে দেখেন অর্ডার টেবিলে আমি হচ্ছে অর্ডার আইডি, আইটেম, অ্যামাউন্ট আর কাস্টমার আইডি পাচ্ছি, কিন্তু কাস্টমারের নাম কি আমার এই টেবিলে আছে? কাস্টমার নাম কোন টেবিলে আছে? কাস্টমারের টেবিলে আছে। তাহলে এই টেবিলের সাথে থেকে আমি এই টেবিলে কিভাবে যাব? এই টেবিল থেকে এই টেবিলে যাওয়ার জন্য যে মেকানিজম, সেটাকে বলা হচ্ছে জয়েন। এই জয়েনটা হচ্ছে তাহলে কি, আমি নর্মালি একটা সিলেক্ট, হ্যাঁ, এনি কোয়েশ্চেন? আচ্ছা, এখানে কিছু করা হয়েছে, ওকে। আচ্ছা, দেখেন সিলেক্ট, আমি হচ্ছে এখানে স্টারিক দিয়ে আমি সব ডেটাই দেখতে চাচ্ছি না, আমরা তো নাম বের করতে চাচ্ছি। তাহলে ফার্স্ট নেম, স্পেসিফিক ব্যক্তির ফার্স্ট নেম এবং অর্ডার, ওকে, আইটেম, কপি, কোন আইটেম কিনেছে তিনি এবং তার প্রাইস কত, আমরা এইটুকু দেখতে চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি আমরা স্পেসিফিক কলাম, যদি কলামের ডেটা যদি দেখতে চাই, তাহলে আমাদের স্পেসিফিক কলামের নামগুলো এইভাবে দিলে পরে, কমা কমা আকারে দিলে পরে আমরা সেটা আর কি দেখতে পারবো। সিলেক্ট ফ্রম, ফ্রম আমাদের অর্ডার আইডি থেকে বলছে, আমাদের কোশ্চেনটা কি ছিল, যারা যারা অর্ডার করেছে তাদের নাম আর কি প্রেজেন্ট করো। তাহলে আমরা অর্ডার যারা করেছে সেখান থেকে অর্ডার টেবিলটাকে মেইন রাখবো। ফ্রম অর্ডার টেবিল, অর্ডার, তারপরে কোন টেবিল থেকে, লেফট, জয়েন হচ্ছে কাস্টমার্স অন অর্ডার্স টেবিলের। এখন এই টেবিলের সাথে এই দুইটা টেবিলের কানেকশন কিভাবে আমাদের তৈরি হয়েছে? এটা হচ্ছে কাস্টমার আইডি আর এটার কাস্টমার আইডি সেম, সেভাবে আসলে কানেকশনটা তৈরি হয়েছে। তো এই যে কানেকশনটা আমরা দিব, তাহলে এখানে সেই টেবিলের আইডি, এই যে কমন আইডি, যেটা কমন যেই কলামটা আছে সেই কলামের নাম ইকুয়াল টু আমাদের কাস্টমার টেবিলের কমন কলামের নেম ডট, এই যে এটা, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে সেই সকল ইনফরমেশনই দেখাবে যারা আসলে অর্ডার করেছে। এখানে কিন্তু দুইবার অর্ডার করা হয়েছে, দুইবারই আমাকে ডাটা দেখাবে। আমি এটাকে যদি রান করি,
এই যে দেখেন জন, প্রথমে দেখেন 4 নাম্বার কে? জন। জন কি করছে? প্রথমে অর্ডার করেছে কি? কিবোর্ড। তারপরে ওই 4 নাম্বার পার্সন আইডি নাম্বারই আবার হচ্ছে মাউস অর্ডার করেছে। এই যে দেখেন সে মাউস অর্ডার করেছে। ঠিক আছে, তারপরে 3 নাম্বার কে করেছে? 3 নাম্বার আইডির নাম কি? ডেভিড। এই যে দেখেন ডেভিড দেখাচ্ছে। ডেভিড কি করেছে? মনিটর অর্ডার করেছে, মনিটর অর্ডার করেছে এখানে দেখেন। তারপরে কি 1 নাম্বার, 1 নাম্বারের মানুষটার নাম কি? জন। সে আরেকজন জন, কিন্তু জন হচ্ছে কিবোর্ড ইউজ অর্ডার করেছে 400 টাকার, এবং রবার্ট হচ্ছে এই এই যে 2, সে হচ্ছে মাউস প্যাড অর্ডার করেছে। কিন্তু দেখেন এখানে কোনো বেটি নেই। বেটি নেই কেন? কারণ সে কোনো কিছু অর্ডার করেনি। তাহলে ওকে, এটাকে আমরা আরো একটা মানে শুধু যদি নাম দেখতে চাই তাহলে আরো ইজি ভাবে দেখতে পারবো। শুধু সেই সকল মা হচ্ছে কাস্টমারের নামই দেখাবে যে যারা অর্ডার করেছে, এবং ডিস্টিংক্ট লিখতে হবে। এখন দেখেন এই জিনিসটা 2বার দেখাচ্ছে। 2বার কেন দেখাচ্ছে? কারণ এখানে 2টা আছে ডেটা, তাই। এখানে যদি আমি ডিস্টিংক্ট লিখি, তাহলে যারা আসলে ডুপ্লিকেট আছে তাদের নাম দেখায় না। ঠিক আছে, মানে ডাবল যারা আছে তাদেরকে দেখাচ্ছে না, এখানে ইউনিক যারা আছে তাদেরকে দেখাচ্ছে। জন, ডেভিড, রবার্ট। এখন কিন্তু এখানে আর একটা কনফিউশন আসছে, সেটা হচ্ছে জনেরই তো 2টা নাম আছে, মানে জন নামের তো 2জন ব্যক্তি আছে, তাই না? তো এখানে আসলে এটা ইউজ করা যাবে না। এখানে আমাদের যেটা করতে হবে, এটা তো লেফট জয়েন করেছি, এটাকে আমাদের লেফট জয়েন না করে জাস্ট ইনার জয়েন করতে হবে। ইনার জয়েন করলে কি হবে? এই যে এখানেই সেই জয়েনের এটা আসতেছে দেখেন। এখানে ইনার জয়েন বলতে বোঝাচ্ছে যে টেবিল 1 এবং টেবিল 2 এই দুইটার ভেতরে যেটা কমন আছে তাদের ইনফরমেশনই দেখাবে, যেটা কমন নেই তাদের ইনফরমেশন দেখাবে না। আর লেফট জয়েন হচ্ছে আমি যেটা করেছি সেটা হচ্ছে এই টেবিলটাকে প্রাধান্য দিয়েছে, এই টেবিলটাকে প্রাধান্য দিয়ে এই টেবিলের যেসব ডেটাগুলোকে দেখানো দরকার সেগুলো, মানে যেটা কমন আছে তাদেরকেই দেখাচ্ছে, বাকিগুলোকে বাদ দিয়ে দিবে। ইনার জয়েন কি আর একবার বলি, ইনার জয়েন হচ্ছে যেটা মেইনলি কমন ডেটা সেই সব ডেটাগুলোকেই দেখাবে, কমন না সেগুলোকে দেখাবে না। আর লেফট জয়েন হচ্ছে আমার অর্ডার টেবিলের সব ডেটা দেখাবে, কিন্তু কাস্টমার টেবিলের সব ডেটা দেখাবে না, যেগুলো কমন এই অর্ডার টেবিলের সাথে মিলে আছে বা অর্ডার টেবিলে যাদের ইনফরমেশন আছে তাদের ইনফরমেশনই দেখাবে, নিবে কাস্টমার টেবিলস থেকে সেটা। আহ যদি আমি এখানে স্ট্যারিক দিই তাহলে আপনার জন্য সুবিধা হবে। এই যে দেখেন এখানে সব ইনফরমেশন দেখাচ্ছে, কিবোর্ড নিচ্ছে, এখানে ফার্স্টে হচ্ছে অর্ডার টেবিলের ইনফরমেশন, এটুকু পর্যন্ত অর্ডার টেবিলের ইনফরমেশন, এখান থেকে শুরু হয়েছে হচ্ছে কাস্টমার টেবিল ইনফরমেশন। কাস্টমার টেবিলে কিন্তু সবারটা দেখাচ্ছে না, শুধুমাত্র যাদেরটা কমন হয়েছে তাদেরটা দেখাচ্ছে। এটা হচ্ছে লেফট জয়েনের কাজ। আর হচ্ছে রাইট জয়েনটা উল্টা, সেটা হচ্ছে যে টেবিলটা হচ্ছে আহ পরবর্তীতে লেখা হয়, এই যে ফার্স্ট টেবিলের ফর্মের পরে যে টেবিলটাকে ধরা আগে লেখা হয় সেটাকেই হচ্ছে লেফট জয়েনে মেইন ধরা হয়। আর রাইট জয়েনে ফর্মের পরে যেটা লেখা হয় সেটাকে মেইন না ধরে পরবর্তী যে টেবিলটা আছে সেটাকে মেইন ধরা হয়। এনিওয়েজ, তো হচ্ছে আমাদের লেফট জয়েন, রাইট জয়েন, তারপরে ইনার জয়েন শিখলাম, কোনটাতে কিভাবে ডেটা আসে সেটা আর কি। এখন ওকে, আমরা এভাবে যে ডেটা লিখতেছি, টেবিল লিখতেছি সেটার হচ্ছে, আচ্ছা কিছুক্ষণ আগে আমি দেখছি দাঁড়ান, ওয়াই যেটা ওকে, ইনার জয়েন লিখি। এখানে ইনার জয়েন, এখানে ইনার জয়েন সাপোর্ট করে না। ইনার জয়েনকে লেখার জন্য আমরা আর একটা ভাবে ইউজ করতে পারি, সেটা হচ্ছে এইভাবে টেবিলগুলোকে আর একটা ভাবে জয়েন করা যায়, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কমা
এভাবে লেফট জয়েন রাইট জয়েন লিখেও আপনারা করতে পারেন। আর একটা ভাবে করা যায়, সেটা হচ্ছে হোয়ার কন্ডিশন ইউজ করে। অর্ডারস, তারপরে হচ্ছে এখানে ফার্স্ট নেমটা অর্ডারস কাস্টমার equal to customers dot ID। এই যে দেখেন, এটা হচ্ছে আর একভাবেও লেখা যায়, এইভাবেও কিন্তু আমরা জয়েনিং করতে পারি। এখানে যেটা করেছে সেটা হচ্ছে আপনার দুইটাকে কানেক্ট করেছে আইডি দিয়ে। এখানে জাস্ট খালি আমরা কোন কোন টেবিলকে কানেক্ট করব সেটা বলে দেই, আর পরবর্তীতে হোয়ার ক্লোজে আমরা বলি যে অর্ডার টেবিলে কাস্টমার আইডি আর কাস্টমার টেবিলের কাস্টমার আইডি যখন যেগুলো কানেকশন আছে, মিল আছে, সেগুলোর ডেটাগুলোকে আমাকে দেখাও। এর জন্য এই যে দেখেন আমাকে সেই ডেটাগুলোকেই দেখাচ্ছে। এভাবেও আমরা জয়েন গুলো করতে পারি। আচ্ছা, এখন চলেন আমরা কয়েকটা কোশ্চেনের সলিউশন করি, যেগুলো আসলে নর্মালি আমাদেরকে আহ, জিজ্ঞেস করা হয় বা হচ্ছে নর্মালি করতে দেওয়া হয়। চল আমার ড্রাইভে চলে যাই। মৌরি আপু, একটু জাস্ট সময় দিলে একটু আমার জন্য সুবিধা হতো। হ্যাঁ হ্যাঁ শিওর, আমি স্ক্রিন স্টপ করছি, আপনি কন্টিনিউ করেন। ওকে, থ্যাংক ইউ আপু। আচ্ছা এভরিওয়ান, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা। তা হচ্ছে আমি অলরেডি চ্যাটে একটা মেসেজ দিয়েছি, আপনারা যদি একটু কাইন্ডলি দেখেন এই গুগল চ্যাটে এইখানে আমরা একটা, আমি পুনরায় দিচ্ছি প্রয়োজনে। আচ্ছা আচ্ছা, মেসেজ বক্সে আপনারা কি মেসেজটা পাইছেন? আপনারা যদি একটু কাইন্ডলি চেক করতেন। আচ্ছা, এইখানে যেটা আমাদের উদ্দেশ্য মূলত আমাদের আজকের ওয়েবিনারে, আমরা তো অনেক কিছুই লার্নিং করতেছি, তো যেটা হবে আলটিমেট আপনারা প্র্যাকটিস করতে যে অনেক ডিফিকাল্টি ফেস করতে পারেন আর কি। তো সেইখানে আমরা মূলত একটা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার ট্রাই করি, এবং তারই লক্ষ্যে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি। তো মেসেজের একটা উপরেই যে লিঙ্কটা আছে, আপনারা যদি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট থাকেন, সেখানে আমাদের ইনস্ট্রাক্টর আজকে যিনি আপনাদের ক্লাসটা নিচ্ছে, সেইখানে সেই গ্রুপে আমাদের ইনস্ট্রাক্টর সহ আমাদের আইটি ট্রেনিং বিডির আরো আদার্স মেম্বাররা থাকবে, তারা আপনাদেরকে গাইড করবে আর কি। সো আপনাদের সুবিধার্থে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হতে পারেন, এবং পরবর্তী রেকর্ডেড ভিডিও সহ আদার্স যে কোনো ধরনের ইনফরমেশন, আপনাদের যদি লার্নিং কোনো ম্যাটেরিয়ালস আর আদার্স কোনো সাপোর্ট লাগে, তা আমরা সেই গ্রুপে প্রোভাইড করে থাকি আর কি। সো একটু সবাই যদি কাইন্ডলি একটু জয়েন হয়ে যান এই সুযোগেই, সো আমাদের মনে হয় আমরা আরো পরবর্তী বিষয়গুলো আরো দ্রুত শেষ করতে পারবো। আচ্ছা, আপনার কি কেউ জয়েন হয়েছেন, জয়েন হতে পারছেন, বা কোনো ডিফিকাল্টি ফেস করছেন? No, here it's so simple. I think I'm enjoying. ওকে, থ্যাংক ইউ ভাই। বাকিরা আমরা একটু জয়েন হয়ে যাই। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, এইখানে আমরা আদার্স পর্বতে আরো অনেক ধরনের সাপোর্ট আমরা আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। স্পেশালি রেকর্ডেড ভিডিও সহ এখানে ইনস্ট্রাক্টর তো আছেই। আপনার প্র্যাকটিস করতে যে কোনো প্রবলেম ফেস করলে আপনি আপনারা ফিল ফ্রিলি আপনারা গ্রুপে শেয়ার করতে পারেন, আমরা আপনাদেরকে সেই সাপোর্ট গুলো দিয়ে থাকবো। সো কাইন্ডলি একটু আমরা সবাই জয়েন হয়ে যাই। এবং এর সাথে আরো বিভিন্ন লিংক অ্যাটাচ করা আছে, লাইক আমাদের আইটি ট্রেনিং বিডির পেজ, আমাদের বিভিন্ন যে জব গ্রুপ আছে, আমাদের লিঙ্কডইন গ্রুপ, জবস গ্রুপ, সবগুলা দেয়া আছে। এগুলো আপনারা চাইলে ফলো করে রাখতে পারেন। সেখানে এসকিউ রিলেটেড আমরা বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন জব সার্কুলার আমরা সবকিছু প্রোভাইড করে থাকি আর কি।
ওকে, আমি দেখতে পাচ্ছি এখনো মাত্র কয়েকজন জয়েন হয়েছে আমরা। তো আপনারা আপনাদের সুবিধার্থে জয়েন হতে পারেন আর কি। এইখানে আপনাদের সুবিধার জন্য মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে। এই ফোন নম্বরটা কি ডিরেক্ট কল করার জন্য? ওকে, আমি সাথে আরেকটা বিষয় আর কি বলতেছি। তা হচ্ছে আপনাদের যে কোনো ধরনের যদি ইমিডিয়েট কোনো সাপোর্ট লাগে, দেখা যাচ্ছে আপনাদের কোনো কোশ্চেন আছে বাট সেটা সলিউশন আপনারা গ্রুপ থেকে পাচ্ছেন না, আর এসকিউ আমাদের আইটি ট্রেনিং বিডি আমরা মূলত দুইটা কোর্স নিয়ে কাজ করে থাকি। একটা হলো ফুল স্ট্যাক এসকিউ কোর্স এবং আরেকটা হলো অ্যাডভান্স অটোমেশন কোর্স। তো আপনাদের যে কোনো ধরনের কোর্স রিলেটেড অর এনি থিংস, যে কোনো টাইপের অফ কোশ্চেন্স আপনাদের যদি থাকে, আপনারা ফিল ফ্রিলি এই নাম্বারে জয়েন হতে পারেন। সো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা এইখানে যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন অথবা আপনার ডিরেক্ট কল করতে পারেন। আইটি ট্রেনিং বিডির পক্ষ থেকে এটা আপনাদেরকে সাপোর্ট দেওয়া হয়ে মানে হবে টোটালি ফ্রিতে। সো আপনারা জাস্ট মিস কল দিলেও হবে, সেটা আমরা আইটি ট্রেনিং বিডির পক্ষ থেকে ব্যাক দিয়ে আপনাদের কারো ডিটেলসে সেই সাপোর্ট গুলো দেওয়ার ট্রাই করবো। সো আপনারা আপনাদের কাছে নাম্বারটা সংরক্ষণ করে রাখতে পারেন। সো পরবর্তীতে আপনারা তো হোয়াটসঅ্যাপ গ্রুপেও আছেন, সেইখান থেকেও আমাদের সাথে কানেক্ট হতে পারেন অথবা ডিরেক্ট আমাদের এই যে অফিসিয়াল নাম্বার এইটার থ্রুতেও আপনারা আমাদের সাথে কানেক্ট হতে পারেন আর। সো আজকের ওয়েবিনারটা তো আপনারা কন্টিনিউ করছেন, এটা তো মূলত একটা লার্নিং সেশন আপনাদের চলছে অনগোয়িং, এটা আরো বেশ কিছুক্ষণ চলবে। আহ, এর মধ্যে আমি জাস্ট একটু অ্যাড করি, আমাদের মূলত ব্যাচ 37 এর মূলত অ্যাডমিশন চলছে। তো আমরা মূলত ফুল স্ট্যাক এসকিউ কোর্স নিয়েই কাজ করি মোস্ট অফ দ্য টাইম, এবং অলমোস্ট আমাদের 36 ব্যাচ কমপ্লিটেড অলমোস্ট। সো 37 অ্যাডমিশন চলছে। তো আপনাদের যদি অ্যাডমিশন রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন্স থাকতে পারে অথবা আপনাদের কোনো যদি কোয়েরি থাকে আমাদের সার্ভিস রিলেটেড, আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানেও জিজ্ঞাসা করতে পারেন, অথবা যে নাম্বারটা দিলাম সেইখানেও আপনারা জিজ্ঞাসা করতে পারেন, অথবা আমাদের আইটি ট্রেনিং মিডির পেজে আপনারা মেসেজ দিতে পারেন। আমাদের প্রতিনিধি যারা আছে তারা আপনাদের সাথে কানেক্ট হয়ে আমাদের বর্তমান যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে আরো ডিটেলসে জানাবে আর কি। সো ইমিডিয়েট যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের আইটি ট্রেনিং ভিডিও সম্পর্কে, কাইন্ডলি আপনারা যদি জানাইতেন বা আস্ক করতেন, আমি ট্রাই করতাম সেটার আনসার দেওয়া। এই রেকর্ডিংটা তো আমাদের মেইলে দিবেন। হ্যাঁ, আপনাদেরকে আমরা রেকর্ডেড ভিডিওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ইমিডিয়েট খুব তাড়াতাড়ি ট্রাই করি দিয়ে দেওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে, এবং পরবর্তীতে আমরা ট্রাই করি আপনাদের প্রত্যেক যতজন রেজিস্ট্রেশন করেছে আমরা সবার ইমেইলে আমরা রেকর্ডেড ভিডিওটাও পাঠানোর ট্রাই করি। আদার্স এনি কোশ্চেন্স? কারো কোশ্চেন্স? জি শিওর, কেউ কিছু বলতে চাচ্ছিলেন? সরি, আমি ঠিক শুনতে পাচ্ছি না আপনার কথা ভাই, যদি রিপিট করতেন আরেকবার। আসসালামু আলাইকুম পড়বে। ওয়ালাইকুম সালাম ভাই। এখানে কি কোনো কোর্স ফি দিতে হবে? আচ্ছা, আমাদের মূলত যে ওয়েবিনার গুলো আমরা প্রোভাইড করে থাকি, যেমন আজকে যে ওয়েবিনারটা চলছে এইগুলা টোটালি ফ্রি কস্ট, বাট আমাদের যে কোর্স গুলা চলে সেগুলা একটা লং টার্ম, একটা অ্যারাউন্ড 3.5 মান্থ টু 4 মান্থের একটা পেইড কোর্স আর কি। তো সেটা অবশ্যই একটা কোর্স ফি আছে। সো সেটা একটা পেইড কোর্স। তো আপনি যদি কোর্স করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি আমাদের পেজে নক দিতে পারেন অথবা গ্রুপে, অথবা যে নাম্বারটা দিলাম সেখানে আপনারা কানেক্ট হইলে আরো আপনাদেরকে ডিটেলসে আমাদের সার্ভিস সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানানো হবে আর কি। এই কোর্সটা করার পরে কি কোথায় কোথায় চাকরি করতে পারবো? ওকে, আমরা মূলত আইটি ট্রেনিং বিডি আমরা মূলত সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে কাজ করে থাকি। সো এইখানে আমাদের কোর্স মডিউলটা যেটা সাজানো হয়েছে সেটা মূলত ডেডিকেটেড ফুল সফটওয়্যার কিউএ বা সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স এই ফিল্ডকে টার্গেট করেই। সো মূলত আমাদের কোর্সটা তারাই করে যারা এই এসকিউএ ক্যারিয়ার করতে চায়, এসকিউএ ফিল্ডে আর কি। সো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এসকিউএ ফিল্ডে ক্যারিয়ার করার, তবেই আপনার এই কোর্সটা আপনার জন্য উপযোগী হবে, এবং আপনি ফিউচারে কোর্স কমপ্লিট করার পরে এসকিউএ ফিল্ডে জব করতে পারবেন ইনশাল্লাহ।
এর আগের ওয়েবিনারটা ছিল সম্ভবত অটোমেশন নিয়ে বা এরকম কিছু। যে তো আমরা বিভিন্ন পাইনি। টপিকের উপরে ওয়েবিনার করে থাকি। জি, ডাটাবেস টেস্টিং যেমন আজকে চলছে, আবার কিছুদিন পরে আমরা অন্য আরেকটা টপিকের উপর আমরা ওয়েবিনার নিয়ে আসবো। তো আমরা ফ্রিতে এরকম বিভিন্ন টপিকের উপর আমরা ওয়েবিনার করে থাকি। সো এইটা আপনারা এইখান থেকে অনেক লার্নিং তো আপনারা পাচ্ছেনই। এর বাইরেও এইখানে তো সম্পূর্ণ অনেক কিছু দেখানো সম্ভব হয় না। তো আরো ইন ডিটেইলস এ আমরা আরো আমাদের যে পেইড কোর্সে আছে সেখানে আমরা আরো শেখানোর ট্রাই করি। যেমন ডাটাবেস টেস্টিং আজকে শিখছেন, এটা একটা বেসিক আপনারা ধারণা পাচ্ছেন। বাট আরো মোর ডিটেইলস এ শেখার জন্য অবশ্যই আপনাদেরকে পেইড কোর্সটা করতে হবে আরকি। সো যেহেতু আমি অনেক সময় নিয়ে নিয়েছি, সরি আপনাদেরকে ইন্টারাপ্ট করার জন্য এবং টিচার্স আপু তো আছেন, রাইট? ইয়েস। জি আপু, থ্যাংক ইউ আপু সময় দেওয়ার জন্য। আচ্ছা ওকে, সো আপনারা কন্টিনিউ করতে থাকেন ওয়েবিনারটা এবং আপু আপনিও কন্টিনিউ করতে থাকেন এবং আপনাদের পরবর্তী যে কোনো ধরনের কোশ্চেন্স থাকলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেইখানে করেন, আমরা সেগুলোর আনসার দেওয়ার ট্রাই করব। ইমিডিয়েট আপনার যদি এখনো কোনো কোশ্চেন থাকে আপনি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দেন, আমরা ওইখানে রিপ্লাই করি, কারণ অনেকে বোরিং ফিল করতে পারে এইখানে কথা ভর্তি রিলেটেড বা আদার্স অফ টপিক কথা বলতে গেলে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আচ্ছা, মোটামুটি আমরা ডেটাবেস টেস্টিং কেন করব সেটা জানছি। তারপর ডেটাবেসের বেসিক কোয়েরি গুলো কিভাবে করে এবং কিভাবে দেখে, একদম বেসিক লেভেলে দেখেছি। এখন মনে করেন আপনার হচ্ছে ইন্টারভিউতে কি কি আসতে পারে। ইন্টারভিউয়ে আমাদের বেসিক্যালি যে ধরনের কোয়েরি করতে বলা হয়, এটা ভালো ভালো কোম্পানিগুলোতে আপনার যেটা করা হয় সেটা হচ্ছে আপনার হচ্ছে যখন ইন্টারভিউ দেন তখনই আপনাদের কিছু ইন্টারভিউয়ে হচ্ছে ডেটাবেস রিলেটেড কোয়েশ্চেন করে। সেটা হচ্ছে কোয়েরি রিলেটেডও হইতে পারে, যে আপনাকে একটা কোয়েরি দিবে যে আমাকে এই ডেটাটা আমি ফাইন্ড করতে চাচ্ছি একটা টেবিল থেকে, কিভাবে করব, সেটার কোয়েরিটা কি হবে সেটা লিখে দেন। তারপর আবার হতে পারে যে কোনো একটা সিনারিও বলবে, সেই সিনারিও বলে আপনাদেরকে বলবে যে এটা কিভাবে আমরা অ্যানালাইসিস করে বুঝবো যে এটার আসলে বাগটা কোথা থেকে আসছে। এই ধরনের মানে বিভিন্ন ধরনের ইন্টারভিউ কোয়েশ্চেন আসে, যেগুলো আসলে আমাদেরকে বুঝতে হবে যে এটা আসলে কোথাকার ইস্যু, মানে কিভাবে আমরা হচ্ছে এই বাগটা যে এসেছে আমাদের সিস্টেমে সেটা ফাইন্ড করব। আমি বারে বারেই বলছি যে শুধুমাত্র বাগ বা ইস্যু ফাইন্ড করাটাই কিন্তু আমাদের কাজ না, সেটাকে কিভাবে কমানো যায়, কি পরবর্তীতে যেন এইটা আবার না হয় সেগুলো জন্য আমরা কি প্রিকশন নিতে পারি, সেগুলো কিন্তু আমাদের থাকতে হবে, নখদর্পণে এবং মাথায় থাকতে হবে, যেন পরবর্তীতে এই ধরনের ইস্যুগুলো না আসে। তো সেই জন্য আমাদের হচ্ছে খুব ভালোভাবে বুঝতে হবে যে কোনো একটা ইস্যু আসলে পরে সেটা আসলে কোথা থেকে মানে কোথায় সমস্যা হয়েছে, সেটা কুইক জাজ করে ফেলাটাই আসলে ভালো একজন কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ারদের কাজ। তো আমাদের ইন্টারভিউতে এরকম ধরনের কোশ্চেন আসে, সাথে হচ্ছে যখন কুইরি আসে তখন আমাদের কুইরি গুলোকে লিখে দিতে হয়। তো এই ধরনের কুইরি গুলো আসে যেগুলো হচ্ছে খুবই ইজি এবং বেসিক লেভেলের। মনে করেন আপনার কাছে একটা টেবিল আছে, সেই টেবিলটা হচ্ছে এমপ্লয়ি টেবিল। এই এমপ্লয়ি টেবিলে আপনি একটা স্পেসিফিক পারসনকে দেখতে চাচ্ছেন, কি সেটা হচ্ছে রাইট অ্যান্ড এসকিউএল কোয়েরি টু ফেচ দ্য এমপ্লয়ি আইডি and and a name of all the employees working under manager with ID 986। মানে বলতে চাচ্ছে যে এই টেবিলের ভেতরে সেই সকল এমপ্লয়ির আইডিটা আমাকে প্রেজেন্ট করে দেখাও যারা এই যে 986 যে আইডিটা আছে তার আন্ডারে। এটা কি ম্যানেজার আইডি, ম্যানেজার যিনি তার আইডি এইটা আর এমপ্লয়ি আইডি এইটা। ম্যানেজারের হচ্ছে এই আইডির আন্ডারে যারা কাজ করছে তাদেরকে দেখাও। তো আমি ইন দ্য মিন টাইম আপনারা যখন ডিসকাস করছিলেন তখন এই দুইটা টেবিল ক্রিয়েট করেছি। ক্রিয়েট করার পরে এখন দেখেন আমার ওই টেবিলের সাথে অনেকটাই মিল আছে। এমপ্লয়ি আইডি আছে, নেম আছে, ম্যানেজার আইডি আছে, যে ও ডিও যে বলতে ডেট অফ জয়েনিং, এটা সিটি আছে। ওকে, তাহলে আমরা যদি এই প্রবলেমটা আমাকে করতে বলে তাহলে আমি কিভাবে করব? আমি লিখবো সিলেক্ট, আমাকে বলছে প্রেজেন্ট করতে হবে শুধুমাত্র এই আইডিটা, আমি এই আইডিটা দিলাম। তারপরে ফ্রম কোন টেবিল থেকে,
এমপ্লয়িজ নকুল, টেবিল আপনি থেকে। কি স্ক্রিন কি শেয়ার করছেন? দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি শেয়ার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন না? আচ্ছা, স্টপ করে আবার দেখাচ্ছি। শেয়ার করা ছিল, আবার আপু শেয়ার আমরা দেখছিলাম, আমরা দেখতে পারছি। ও আচ্ছা, ঠিক আছে, আরেকবার তো সমস্যা নেই, আমি আবার শেয়ার করছি, নো প্রবলেম। হ্যাঁ, সামটাইমস হচ্ছে কিছু সময় নেয়, নেট বা আদার কোনো ইস্যু থাকলে স্ক্রিনটা প্রেজেন্ট হতে সময় লাগে। আই হোপ এখন দেখা যাচ্ছে। জি আপু, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি এমপ্লয় ফ্রম কি এমপ্লয় টেবিল, তারপরে কি বলছে আমি বলেছিলাম আমাদের যদি কোনো কন্ডিশন থাকে তাহলে আমরা কোন ক্লজে লিখবো, কিওয়ার্ড ইউজ করে আমরা হোয়ার ক্লজ কিওয়ার্ডটা ইউজ করব। এখন আমাকে কি বলা হয়েছিল, আমাকে সেই সকল এমপ্লয়ি আইডিদের নাম দেখাও যারা ম্যানেজার আইডি কি 986 এর আন্ডারে কাজ করে। তাহলে হোয়ার আমার ম্যানেজার আইডি দিলাম ইকুয়াল টু হচ্ছে 986 সেমিকলন। এই আইডির আন্ডারে যারা কাজ করে তাদের দেখেন ওই কোশ্চেনের এই 3টা লাইনের একটা অ্যান্সার, ঠিক আছে, কিন্তু এটা তাৎপর্য কিন্তু অনেক বেশি। আচ্ছা দেখেন, তাহলে সেই আইডি গুলো দেখাচ্ছে 246। এখন দেখি এই যে 986 আছে কে, এই যে 2 নাম্বার এমপ্লয়ি আইডি, তারপর 986 এ আছে কে 4 নাম্বার এমপ্লয়ি আইডি, এবং 986 এ আছে আরেকজন কি 6 নাম্বার এমপ্লয়ি আইডি। তাদের যদি নাম দেখতে চাই তাহলে সেখানে আমার কোশ্চেনের অ্যান্সার কিন্তু হয়ে গেছে, দ্যাটস ইট, আর কিছু লাগছে না। কিন্তু আমি আপনাদেরকে আরেকটু দেখার জন্য যে শুধু আইডি দেখলে তো বুঝতে পারছেন, একটু নামও দেখতে চাচ্ছি। নামটা যদি দেখতে চান তাহলে এই যে নামের দিয়ে যদি আমি এখন রান করি, দেখেন এখানে নামও চলে আসছে। এইটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, একদম ইজি। এখানে কোনো রকমের 2টা টেবিল নিয়ে কাজ নেই, জাস্ট একটা টেবিলের উপরেই কাজ হয়েছে। আচ্ছা, আরেকটা মনে করেন আপনার কাছে স্যালারি টেবিল আছে, এই যে স্যালারি টেবিল। এখন এই ধরনের স্যালারি টেবিল থেকে মনে করেন বেশিরভাগ টাইপের কোশ্চেন আসে যে ম্যাক্সিমাম স্যালারি কত, মিনিমাম স্যালারি কত, সেগুলো ফাইন্ড করো, ঠিক আছে। তো দেখি আমাদের এখানে কোশ্চেনটা কি আছে। Write an SQL query to fetch the different projects available from the salary table. আচ্ছা, আমাদের ওখানে টেবিলে আছে, স্যালারি টেবিলে দেখেন প্রজেক্ট আছে। এখানে দেখেন P1 বলতে একটা প্রজেক্ট বোঝানো হচ্ছে, P2 বলতে একটা প্রজেক্ট, P4, P1, P3, P1। দেখেন P1 কিন্তু কত আছে, ডাবলটা আছে। তো আসলে আমার ওখানে কোশ্চেন ছিল যে স্যালারি টেবিল থেকে প্রজেক্ট গুলোকে দেখাও, ফেচ করে দেখাও যেগুলো হচ্ছে ডিফারেন্ট প্রজেক্ট অ্যাভেলেবল। মানে এখানে কয়টা ডিফারেন্ট প্রজেক্ট আছে, এখানে তো মাল্টিপল প্রজেক্ট আছে, তার ভিতরে মানে বেসিক্যালি যেটা চাচ্ছে তারা হচ্ছে কয়টা প্রজেক্ট, এখানে ইউনিক কয়টা। এখানে যেমন ডুপ্লিকেট আছে, তারা ডুপ্লিকেট চাচ্ছে না, তারা ইউনিকটা চাচ্ছে। ওকে, সেটার জন্য আমার যেটা করতে হবে, স্যালারি টেবিল তো স্যালারি আমি ওই পরেই কাজ করব। এখানে আমি চেঞ্জ করে দিলাম টেবিলের নেম, এখানে কোনো হচ্ছে করতে হবে না, এখানে জাস্ট হচ্ছে প্রজেক্ট নেমটা দেখাবো। দাঁড়ান, এখন দেখালে পরে কি হয় সেটা একটু দেখাই আপনাদেরকে। প্রজেক্ট, এই যে দেখেন আমি প্রজেক্টটা দিয়েছি, এখানে আমাকে সবার দেখাচ্ছে, যেমন সবগুলো, এখানে ডুপ্লিকেটও আছে, কিন্তু আমাকে বলেছে যে ডিফারেন্ট মানে ইউনিকটা চাচ্ছে। তাহলে আমি এখানে কি দিব, ডিস্টিংক্ট, এটা দিলে পরে আমাকে ইউনিকটা দেখাবে। তাহলে এটা থেকে আপনারা কি বুঝলেন যে আমাদের যদি কোনো স্পেসিফিক ইনফরমেশনের ইউনিক জিনিস দেখতে হয়, ইউনিক জিনিস, যেমন এখানেও যদি এখানে প্রজেক্ট গুলো মাল্টিপল আছে, আমি তার ভেতরে ইউনিকটা খুঁজতে চাচ্ছিলাম, বলতে যেগুলো আসলে একবার দেখাবে, সেটা এখানে দেখার জন্য আমরা কোন কিওয়ার্ড ইউজ করি, ডিস্টিংক্ট। এখানেও তেমন হচ্ছে নেম
অন মাল্টিপল আছে, যদি আমি দেখতে চাই যে ইউনিক নেম তাহলেও ডিস্টিংক্ট ইউজ করতে পারি, কিন্তু আসলে এখানে জন বলতে যে আসলেই মাল্টিপল হয়েছে তা না, কারণ আচ্ছা এখানে দুইজনকে জন ঢাকা দেওয়া হয়েছে। আচ্ছা একজন হচ্ছে জন, আচ্ছা একজন ইনার আন্ডারে কাজ করছে আর একজন ইনার আন্ডারে কাজ করছে, সো দুইজন আলাদা পাবলিক, বা একজনও হইতে পারে, একই কেউ তো দুইজনের আন্ডারে কাজ করতেই পারে। এনিওয়েজ, তো হচ্ছে এইরকম করে আমরা ডিস্টিংক্ট ইউজ করে কি ইউজ করে, আমরা ডিস্টিংক্ট ইউজ করে ইউনিক আইডি জিনিসগুলোকে প্রেজেন্ট করার জন্য ইউজ করি। আচ্ছা তাহলে আমার 2 নাম্বার কোশ্চেন ডান হলো। 3 নাম্বার কোশ্চেন কি, রাইট এন্ড এসকিউএল কোয়েরি টু ফেচ কাউন্ট এমপ্লয়িজ ওয়ার্কিং ইন প্রজেক্ট 1। প্রজেক্ট 1 এর আন্ডারে যারা কাজ করছে তাদের হচ্ছে করো, প্রজেক্ট 1 এর আন্ডারে যারা কাজ করছে তাদের এমপ্লয়ি আইডির নাম বের করতে বলেছে। আচ্ছা কাউন্ট করতে বলছে, প্রজেক্ট 1 এ কারা কাজ করছে তাদের কাউন্ট, ঠিক আছে, কয়জন কাজ করছে সেটা আর কি। এই ক্ষেত্রে দেখেন এইরকম ধরনেরও আসতে পারে যে হচ্ছে এমপ্লয়ি লাইক হচ্ছে যেমন ম্যানেজার আইডি হচ্ছে 986, এইনার আন্ডারে কতজন ব্যক্তি কাজ করতেছে সেটা বের করতেও বলতে পারে। আমাদের এখন যেটা আছে সেটা হচ্ছে প্রজেক্ট 1 এর আন্ডারে কতজন ব্যক্তি কাজ করে সেটার কাউন্টটা বের করতে, কতজন ব্যক্তি, যেমন এখানে এমপ্লয়ি আইডি 1 মানে একজন, 2 আর একজন, 3 আর একজন, এগুলো কিন্তু এক আলাদা আলাদা পার্সনের আইডি, কাউন্ট না, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের যদি এই ধরনের কাউন্ট করতে হয় তাহলে আমাদের যে কি করতে হবে, সে স্যালারি টেবিল, ওকে এখান থেকে এইটুকু বাদ দিই, খালি কাউন্ট কিওয়ার্ড বলে একটা এগ্রিগেট ফাংশন আছে, সেটা কি ইউজ করতে হয়, কাউন্ট তারপরে কি এমপ্লয়ি আইডি কে কাউন্ট করব আমরা, ঠিক আছে। হোয়ার project equal to P1। এই যে দেখেন 3 জন দেখাচ্ছে, P1 এর আন্ডারে এই যে একজন আছে, P1 আর একজন 2 জন হলো, P1 3 জন হলো। এইভাবে আমরা হচ্ছে কতজন কি মানে একটা নির্দিষ্ট কলামকে ধরে আমরা সেই নির্দিষ্ট কলামের কতজন মানে কত ডেটা আছে টেবিলে সেটা বের করতে পারি, আর সেটা হচ্ছে কাউন্ট ইউজ করে আমাদের করতে হয়। এইটা দিয়ে আমরা আরেকটা ইউজ করতে পারি। এখানে তো আমরা শুধুমাত্র প্রজেক্ট 1 এর একজনকে দেখলাম, মানে একটা প্রজেক্টের আন্ডারে কতজন কাজ করছে সেটা দেখলাম, কিন্তু এমনও হইতে পারে যে আমি চাচ্ছি যে সবগুলো প্রজেক্টে কতজন কাজ করে সেটা বের করতে, তাহলে আমাকে যেটা লিখতে হবে, আপনার একটা কোশ্চেন করতাম, শিওর এই ডাটাবেস টেস্টিংটা কি শুধু ম্যানুয়ালি করতে হয় নাকি অটোমেশনও করতে হয়? না, ডেটাবেস টেস্টিং এর জন্য আলাদা করে অটোমেশনের কিছু নাই, আমাদের যেটা করতে হবে এখানে কোয়েরি লিখেই করতে হবে। তাহলে বাগটা পালে বাগটা কিভাবে ডেভেলপ বাগটা সেটাই তো, আমাদের ডেটাবেস টেস্টিংটার হচ্ছে মেইন কখন শুরু হয়, সেটা হচ্ছে আমরা যখন কোনো বাগ পাবো, সিস্টেমে কোনো বাগ পাবো, সেটার মানে উৎপত্তি স্থলটা খুঁজে বের করতে আমাদের ডেটাবেস টেস্টিং এর দরকার হয়। আবার হচ্ছে যদি আপনার মনে করেন ব্যাকএন্ড রেডি হয়েছে, ব্যাকএন্ড টেস্ট করছেন, ব্যাকএন্ড টেস্টের জন্য আমরা এপিআই টেস্ট করি, এপিআই টেস্ট করার সময়ও আমাদের হচ্ছে ডেটাবেসটারও যোগসূত্র করে যদি টেস্ট করা যায় তাহলেও হয়, মানে তাহলে আরো ভালো হয়। ডাটাবেস টেস্টিংটা এপিআই এর মাধ্যমেই করতে হবে? এপিআই ছাড়াও করা যায়, এপিআই এর মাধ্যমেও করা যায়, কারণ দেখেন আপনার এপিআই যেটা আছে সেই এপিআইটা আসলে কিসের থ্রুতে আসছে, ব্যাক এন্ডে সেটার পেছনে কোড লেখা আছে, সেই কোডে যদি লজিক্যাল কোনো প্রবলেম থাকে তাহলে আপনার এপিআই তেও কিন্তু ভুল আসবে। কিন্তু আপনি যদি একদম বেসিক ডেটাবেসে ঢুকে যদি আপনি কোয়েরি করে দেখেন, সেখানে কিন্তু হচ্ছে আর কোনো কিছু নেই, আপনি আর আপনার কোয়েরি আছে, মানে আপনার কোয়েরি আর ডেটাবেস আছে, এর মাঝে কোনো মধ্য কেউ নাই। কিন্তু এপিআই টেস্টিং মানে আপনি যখন পোস্টম্যান ইউজ করে বা এপিআই টেস্টিং করতে যাচ্ছেন, তার ভেতরে আপনার ডেটাবেস আর আপনার হচ্ছে রেসপন্সের মধ্যে কিন্তু একজন আছে, সে কে ব্যাক এন্ডের কোড লজিক, সেই কোড লজিকও তো ভুল থাকতেই তো পারে, কারণ সেটা তো আসলে মানুষই লিখতেছে।
হিউম্যান লিখুক আর এআই লিখুক, হতে পারে প্রবলেম। সো ঠিক। এই জন্যই আসলে ডেটাবেসটাও আমাদের জানা থাকা দরকার হয়। আমরা কি এখন ক্লিয়ার ভাইয়া? ওকে ওকে। আচ্ছা, তো আমি যেটাতে ছিলাম সেটা হচ্ছে, এখন যদি আমরা সবগুলোকে দেখতে চাই, মানে P1 P2 P3 আন্ডারে করতে হয়, তাহলে আমার গ্রুপ বাইটা ইউজ করতে হয়, গ্রুপ বাই প্রজেক্ট। সরি, আমি ভুলই করেছি। কপি, এই যে দেখেন এখানে বলে দিচ্ছে P1 এর আন্ডারে কতজন আছে, 3 জন আছে। P2 এর আন্ডারে কতজন আছে, 1 জন আছে। P3 এর আন্ডারে 1 জন আছে। P4 এর আন্ডারে 1 জন আছে। এইভাবে আমরা গ্রুপ বাই কখন ইউজ করছি, যখন আমরা কোনো গ্রুপ আকারে কোনো ডেটাগুলোকে দেখতে চাচ্ছি, তখন আমাদের গ্রুপ বাই ইউজ হয়। আর ওই সময় এগ্রিগেট কোডগুলো, মানে এগ্রিগেট ফাংশনগুলো বেশিরভাগ ইউজ। এখন হচ্ছে দেখি আমাদের আর কি আছে, আমরা আর বেশি করবো না। এই যে এইটা হচ্ছে খুব কমন একটা কোশ্চেন, সেটা হচ্ছে রাইট অ্যান এসকিউএল কোয়েরি টু ফাইন্ড দ্য এমপ্লয়িজ আইডি হুজ স্যালারি লাইস ইন দ্য রেঞ্জ অফ 30,000 থেকে 40,000। তাদের সেই সকল এমপ্লয়ীদের আইডি দেখাও যাদের স্যালারি 30,000 থেকে 40,000 এর মধ্যে। এখন আমি সেটা করি, সিলেক্ট আইডি দেখাতে বলছি, এমপ্লয়ি আইডি এখানেই আছে, আমি এটাতে ইউজ করলাম। এমপ্লয়ি আইডি ফ্রম স্যালারি টেবিল। ময়ূরী, জি হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হাই হাওরিন, সবাই কেমন আছেন? সালাম আলাইকুম। কেমন লাগছে আপনাদের আজকের ক্লাস? আশা করি সবাই ভালো লাগছে। তো আজকের ক্লাসে আপনারা ডাটাবেস টেস্টিং শিখতেছেন। তো ডাটাবেস টেস্টিং এ আপনাদের ময়ূরী ম্যাডাম শেখাচ্ছে। তো আজকের ক্লাসের মধ্যে আপনাদেরকে কিছু একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের আইটি ট্রেনিং বিডির যে কোর্স আছে সেটাতে আর্লি বার্ড ডিসকাউন্ট চলতেছে, এবং সেটা হচ্ছে আপনারা যদি এই আর্লি বার্ড ডিসকাউন্টের মধ্যে কেউ অ্যাডমিশন নিতে চান বা নিয়েন, তাহলে আপনারা এই ডিসকাউন্টটা পাবেন। হ্যাঁ, আর আর্লি বার্ড ডিসকাউন্টটা হচ্ছে নেওয়ার জন্য আপনারা আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা কল করতে পারেন আর কি। আমাদের পেজে নাম্বারটা আছে। সবাইকে রমজান মুবারকের শুভেচ্ছা জানিয়ে আমি সাবির টিভিতে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনারা আজকের ভিডিওটা যারা কেউ মিস করে থাকেন সেখানে রেকর্ডিংটা পাবেন। আবার যদি প্রজেক্ট করতে গিয়ে যদি কারো কোনো প্রবলেম হয়, আপনারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ম্যাডামকে পাবেন। হ্যাঁ, ঠিক আছে। আপনাকে সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আর আমাদের আপনাদের জানেন যে আপনাদের 36-7তম ব্যাচের জন্য ভর্তি চলতেছে। তো আমাদের আগের ব্যাচে মানে 36টা ব্যাচ অলরেডি রানিং, মানে মোটামুটি কার্যক্রম শুরু হয়েছে। তো আগের ব্যাচের কিছু স্টুডেন্ট যারা এখন কিউএ লিড বা সিনিয়র কিউএ হিসেবে আছে, তারা রেগুলারলি আমাদের কাছে জবের রেফারেন্সটা চেয়ে থাকে। সো আপনাদের যে ডাটাবেস টেস্টিং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে রিসেন্ট একটা ইন্টারনাল রেফারেন্সের জবের পোস্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা যারা জবে ইন্টারেস্টেড তারা ওই গ্রুপের মধ্যে যে লিঙ্কটা আছে সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, স্যালারি হচ্ছে আপনার সম্ভবত 3টা পজিশন, জুনিয়র, একটা মিড লেভেল, একটা সিনিয়র। সিনিয়র সম্ভবত 1 লক্ষ টাকা, আর মিড লেভেল সম্ভবত 75, জুনিয়র মনে সম্ভবত 25 থেকে 35 পর্যন্ত। তো আজকে আমাদের নিউ ইয়র্কে আমি থেকে বলতেছি। হ্যাঁ, আজকে আমাদের জুম্মার দিন। তো আপনাদের সাথে এই অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য আসলে জয়েন করছিলাম। তো সবাই ভালো থাকবেন আশা করি ইনশাল্লাহ। আর যদি কোনো প্রশ্ন থাকে বা আপনাদের
বাসায় প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন, আপনারা মরিম তানিয়া ম্যাডামকে পাবেন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনারা সবাই জয়েন করতে পারেন সেখানে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, চলেন আমরা হচ্ছে আমাদের লাস্ট কোয়েটা করে শেষ করব আজকে। সেটা হচ্ছে হ্যাঁ স্যালারি হোয়ার হচ্ছে আপনাদের কোশ্চেনটা কি ছিল আমি ভুলে গেছি, সরি। আচ্ছা হ্যাঁ, ও 40-এর ভেতরে, ওকে। আচ্ছা, এখন তাদের এমপ্লয়ি আইডিটা বের করো যাদের হচ্ছে স্যালারি 30,000 থেকে 40,000-এর মধ্যে। তাহলে আমরা লিখলাম আইডিটা দিলাম, কোন টেবিল থেকে দিব সেটা দিলাম। হোয়ার হচ্ছে আমরা কি করলাম, স্যালারি তাদের স্যালারি দেখাও, কন্ডিশন লিখছি বিটুইন 30,000 না, হ্যাঁ 30,000 and 40, ঠিক আছে। দেখি তাদের আইডি দেখায় কিনা। এই যে যিনি আছেন তার আইডি 1, তার 30-র উপরে। বাকি দেখেন এখানে 98,087 এগুলো সবই হাইয়েস্ট, এবং এটা হচ্ছে P5, মানে আইডি হচ্ছে এমপ্লয়ি আইডি 5। ইনার আইডি হচ্ছে স্যালারি 32,100.79, আর এটা হচ্ছে 32,100। এই দুইজনের স্যালারি সমান। এখন মনে করেন আপনি চাচ্ছেন হচ্ছে এই এমপ্লয়ির আইডি না, এই এমপ্লয়ির নামটা বের করতে। তাহলে কি নাম বের করতে হবে? এই টেবিলে কি সেই এমপ্লয়ি আইডির নাম কি পাওয়া যাবে? কেউ বলতে পারবেন এই টেবিলে কি তার নাম আছে? যদি এমপ্লয়ি মানুষটার নামটা আসলে জানতে চায়, নাই। তাহলে হ্যাঁ রাইট, তাহলে কি করতে হবে বলেন তো আপু? জয়েন করে দিতে হবে ওই এমপ্লয়ি। হ্যাঁ, জয়েন করে দিতে হবে। তো একটা কাজ করি, আমি লেফট জয়েনটা ইউজ করি। লেফট জয়েন হচ্ছে এমপ্লয়িজ অন স্যালারি ডট এমপ্লয়ি আইডি ইকুয়াল টু কখন লেফট জয়েন ইউজ করবো, কখন রাইট জয়েন ইউজ করবো? আচ্ছা, রাইট জয়েনটা আসলে আমরা তেমন বেশি ইউজ করি না, বিকজ রাইট জয়েনটা যখন আমাদের দরকার হয় সেটাকেও আমরা লেফট জয়েন দিয়ে ঘুরাই নিতে পারি, ঠিক আছে। সো আমরা বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রেই লেফট জয়েন ইউজ করি। যখন আমার কোনো একটা টেবিলকে প্রাধান্য দিতে হবে তখন আমরা লেফট জয়েন ইউজ করব, স্পেসিফিক টেবিলকে প্রাধান্য। আর নর্মাল আপনার হচ্ছে কি ইনার জয়েন্টটা ইউজ করবেন যখন আসলে শুধুমাত্র আপনি হচ্ছে দুইটা টেবিলের ভেতর যেটা কমন শুধু সেটা চাচ্ছেন দেখতে। আদার্স কোনো টেবিলে হচ্ছে কমন নাই, যেগুলো মানে এই টেবিলে এমন ইনফরমেশন আছে যেটা এই টেবিলে নাই, আবার এই টেবিলে এমন ইনফরমেশন আছে যেটা এই টেবিলে নাই। তো এই রকম যদি আপনি মানে শুধুমাত্র দুইটা টেবিলের ভেতরে কমন ইনফরমেশন দেখতে চান তখন ইনার জয়েন ইউজ করবেন। আদারওয়াইজ সবসময় আপনি লেফট জয়েন ইউজ করে কাজ করতে পারেন। আর একটা তো ওয়ে দেখালাম, হোয়ার ইউজ করে তারপর আপনি জয়েন করতে পারেন, সেটাও ইনার জয়েনের মতোই কাজ করে। আচ্ছা ওকে এমপ্লয়ি, এখন আমার তো জয়েনটা হয়ে গেল, এখন আমি নেমটা দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে এমপ্লয়ি, আচ্ছা এখানে একটা এরর দেখাচ্ছে, কেউ কি বলতে পারবেন এই এররটা কেন দেখাচ্ছে? আচ্ছা আমি বলি, এটা আমি ইচ্ছা করে বলতেছিলাম না যে এরকম কোনো এরর ফাইন্ড হলে পরে তখন আপনাদেরকে দেখাবো। এখন দেখেন এখানেও এমপ্লয়ি আইডি আছে, এখানেও এমপ্লয়ি আইডি আছে, হ্যাঁ সেম ভাবে লেখা। এখন যখন আমি সিলেক্টকে বলছি যে তুমি এমপ্লয়ি আইডিটা দেখাও, সে আসলে কনফিউজড হয়ে গেছে, যেহেতু জয়েন করা আছে। জয়েন করা যখন ছিল না তখন কিন্তু সে দেখাতে পেরেছে। এখন জয়েন করা আছে, তার কাছে স্যালারি
এবং এমপ্লয়িজ টেবিল দুইটাই আছে। তো সে কি করতেছে, সে দুইটা টেবিলে যেয়ে দেখতেছে যে একই রকম আইডি মানে কলাম নেম আছে, সে এই টেবিল থেকে আইডি গুলো দেখাবে নাকি এই টেবিল থেকে আইডি গুলো দেখাবে, কনফিউজড হয়ে গেছে। তো এই জন্য এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমার যেটা করতে হবে, আমি তাকে বলে দিব যে তুমি এমপ্লয়ি টেবিল বা স্যালারি, আচ্ছা আমি স্যালারি টেবিল থেকে দেখি, তুমি স্যালারি টেবিল থেকে এমপ্লয়ি আইডি যেটা আছে সেটা দেখো ডট দিয়ে, আর এই নেমটা হচ্ছে এমপ্লয়িজ টেবিলে যে নেমটা আছে সেটা দেখো। এই ধরনের ইস্যু তখন আসে না যখন আসলে দুইটা টেবিলেরই কলাম নেম আলাদা আলাদা থাকে। কিন্তু যদি দুইটা টেবিলেরই কোনো একটা নেম একই রকম হয়ে যায় তখন এই প্রবলেমটা আসে, তখন সে আসলে ডিটেক্ট করতে পারে না, সেম সেম পেয়ে যায় যে এই জন্য। এখন যদি আমি রান করি, এখন দেখেন আমার সেইটার সাথে এমপ্লয়ি আইডি এবং তার নেম জন এবং 5 বেটি তার নাম দেখাচ্ছে, তাদের স্যালারি আসলে কত সেটা দেখায় দিচ্ছে। আচ্ছা চলেন আমরা স্যালারিটাও দেখবো। স্যালারি ডট স্যালারি, এই যে স্যালারিটাও দেখাচ্ছে। তো এই আমি যখন জুনিয়র ছিলাম তখন আমার একটা এক্সামে আমার জুনিয়র না সরি মিড লেভেলে ছিলাম, আমার মিড লেভেলে যেও আমার এইরকম ইন্টারভিউ আসছে। আমার ব্রেন স্টেশনেই যখন আমি ইন্টারভিউ দিয়েছি তখন আমাকে এরকম একটা কোয়েরি দিয়েছিল। ঠিক আছে, দেখেন এটা কত ইজি একটা কোয়েরি, কিন্তু এটাও আমরা অনেক সময় করতে পারি না। আচ্ছা, আজকে তাহলে আমাদের এইটুকুই থাকলো। আরো অনেক ধরনের কোয়েরি আসে এখানে, আমাদের সেগুলো দেওয়া আছে। আজকে 12টা বেজে যাচ্ছে অলমোস্ট। সো আজকে আমরা এইটুকুই থাকি। আর আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে বা কোনো প্রবলেম থাকে, যেমন আমি অলরেডি দেখলাম একজন ভাইয়া বলছেন যে আমাদের ইন্টারভিউ এর এই পিডিএফটা যদি পান তাহলে সুবিধা হবে, আমি মডারেটরকে বলবো আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। তো আর আপনারা চেষ্টা করবেন নিজেরা পড়ার, আর যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আমাদের সাথে নক দিবেন। আর খুব ভালো হয় যদি আপনারা আসলে আপনাদের ক্যারিয়ার নিয়ে আর একটু স্ট্রংলি জানার জন্য আপনারা আরো ইন ডেপথে জানতে চাচ্ছেন, তাহলে আমাদের ফুল স্ট্যাক আর্লি বার্ডে যে একটা অফার চলছে সেটাতে এনরোল হয়ে যেতে পারেন। আই হোপ ভালো কিছু হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে ওয়েবিনারটা শেষ করব। তার আগে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে টপিক রিলেটেড সেগুলো কোশ্চেনগুলো করতে পারেন। একদিন এপিআই টেস্টিং এর একটা সেশন করবেন প্লিজ। আচ্ছা, এপিআই টেস্টিং এর সেশন আমাদের অলরেডি কমপ্লিট হয়েছে, আমি ভাইয়াকে আর একবার বলবো করবেন কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট এপিআই টেস্টিং সেশনটা, আসলে এপিআই এর মাধ্যমে আমরা অনেক কিছু আসলে জানতে পারি। সো হ্যাঁ, খুব ভালো একটা কোশ্চেন, কিন্তু অলরেডি হয়ে গেছে। আর একবার আপনি ভাইয়া কবে করবেন সেটা আমি আসলে ভাইয়াকে জানাবো। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আর কোনো কোশ্চেন না আচ্ছা থাকলে আপু, একটা কোয়েশ্চেন ছিল। জি জি শিওর। মানে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সে মানে আপনি ডাটাবেসের ইনফরমেশন গুলো কিভাবে পান, বা আপনাকে কিভাবে কোম্পানি থেকে প্রোভাইড করেছে তুমি এই ডাটাবেসের উপরে টেস্ট করো, মানে ওইটার মানে কেমন থাকে ফরম্যাটটা আর কি? আচ্ছা, আমি তো ওরাকলে কাজ করেছি, তারপর মাইস্কুলে কাজ করেছি, তারপর পোস্টগ্রেডে কাজ করেছি। এগুলো ইউআই মানে এগুলো সবগুলোই আসলে ডেটাবেস, এবং এগুলোতে কাজ করার জন্য যেই সিস্টেমের জন্য যেটা পারফেক্ট হয় তারা সেটাই ইউজ করে। আমাকে তো সেটার কানেকশন গুলো দেয় বা সেগুলোর ক্রেডেনশিয়াল গুলো দেয়, এবং আমি সেই ক্রেডেনশিয়াল গুলো ইউজ করে, টুল গুলো ইউজ করে আমার কোয়েরির মতো করে আমার যেটা দরকার হয় সেগুলো আমি আসলে ফাইন্ডস করি বা কোয়েরি করে আমি সেইগুলোকে টেস্ট করা শুরু করি। তো এটা আসলে কোম্পানি আপনাকে দিয়ে দিবে যে আপনাদের যেই সিস্টেমে যেই ডেটাবেসটার ইউজ করা হচ্ছে যে সেটাই আপনাকে ক্রেডেনশিয়াল দেওয়া হবে। অনেক ক্ষেত্রে যেমন আমি রিসেন্টলি গ্রামীণফোনে যখন কাজ করছিলাম রেজিস্ট্রেশন থেকে, তখন আমাদের ডেটাবেসের অ্যাক্সেস দেওয়া ছিল না। তখন আমাদের যেটুকু লিমিটেশন ছিল সেটা আমরা জাস্ট এপিআই টেস্টিং করে যেটুকু পেতাম সেটুকুর উপরে আমরা আমাদের বাগ রিপোর্ট এবং
অ্যানালাইসিস করতাম, বাগ অ্যানালাইসিস করতাম। তো আরেকটা টিম ছিল, সেই টিমে আবার ডেটাবেস অ্যাক্সেস করা যেত। এখন আরেকটা জিনিস, ডেটাবেস কিন্তু বিভিন্ন সার্ভারের বিভিন্ন হয়। যেমন আমি অলরেডি বলেছি, যারা ডেভেলপার যখন কাজ করে তাদের সার্ভার আলাদা হয়, টেস্টার যখন কাজ করে তাদের সার্ভার আলাদা হয়। এখন হচ্ছে টেস্টিং সার্ভারে যখন কাজ করে সেটার ক্রেডেনশিয়াল আলাদা, সো সেইভাবে আমরা ঢুকে সেখানে কাজ করি। তো যখন আমরা আসলে রিয়েল টাইম কাজ করব, রিয়েলি ফিল্ডে যাব, তখন আস্তে আস্তে আমরা আরো জিনিসগুলোকে এক্সপ্লোর করব, জানতে পারবো। বুঝতে পেরেছেন ভাইয়া? আচ্ছা আপু, জি বুঝতে পারছি। আচ্ছা আপু, এই যে স্টেজিং সার্ভারের যে ডাটাবেস আর লাইভ সার্ভারের ডাটাবেস গুলো কি সেম হয় নাকি? লাইভ সার্ভার ডেটাবেস অবশ্যই ভলিউম অনেক থাকে। যদি আপনি মনে করেন বিকাশেরটাই চিন্তা করেন, ব্যাংকিং সলিউশনে চিন্তা করেন, যে কোনো এই ভলিউমের ডেটাবেস চিন্তা করেন, প্রোডাকশনের ডেটাবেস তো অনেক ভলিউমের হয়। নর্মালি টেস্ট এবং সার্ভারটাও কিন্তু অনেক স্ট্রং হয়। টেস্টিং সার্ভার কিন্তু এত স্ট্রং হয় না, কারণ কি এখানে হচ্ছে আপনার হার্ডওয়্যার এবং ইগুলো মেনটেনেন্স এবং আরো অনেক কিছু ডিপেন্ড করে। সো ডেটাবেসের যে ভলিউম ডেটা থাকে প্রোডাকশনের, সেটা টেস্টিং এ অবশ্যই থাকে না। আচ্ছা জি আপু, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আজকে এটুকু থাকলো। আমরা হচ্ছে 56 চলে গেছে, আমি 55 পর্যন্তই করেছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। ভালো হচ্ছে শুভেচ্ছা জানিয়ে, ঈদের শুভেচ্ছা, ঈদে আসতেছে জানিয়ে আজকে ওয়েবিনারটা শেষ করছি। আসসালামু আলাইকুম।